আমি অরিন্দম। আমার আজকের এই ভিডিওটা আমার ডাব্লিউবিপিএসসির যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এক্সাম হয়েছিল তার স্ট্র্যাটেজি রিলেটেড। তো তোমরা ইউটিউবে অনেক সফল পরীক্ষার্থীর স্ট্র্যাটেজি দেখে থাকতে পারো। আমার স্ট্র্যাটেজিটা কথাও আমি এখানে শেয়ার করছি, তোমরা সেটা শুনতে পারো এবং তার কিছুটা ফলো করতে পারো। যদিও আমার মনে হয় যে এই স্ট্র্যাটেজি ব্যাপারটা কিন্তু সবার নিজের নিজের। তো আমি আমার এই স্ট্র্যাটেজির ভিডিওটা শেয়ার করছি, তোমরা সেটা দেখো এবং তার মধ্যে থেকে যে যে পোর্শনগুলো তোমাদের প্রিপারেশন জার্নিতে ইম্পর্টেন্ট বলে মনে হবে সেগুলোকে ইনক্লুড করো। আর আদারওয়াইজ তোমরা দেখো যে কিভাবে পড়লে তোমাদের ম্যাক্সিমাম আউটপুট আসছে, কারণ সেটাই আলটিমেটলি ইম্পর্টেন্ট। তো প্রথমেই যেটা বলি, যে কোনো এক্সামের প্রিপারেশনের সময় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট নলেজ। তো এই সাবজেক্ট নলেজের জন্য এখন আজকের দিনে কিন্তু যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম লাইক টেলিগ্রাম বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম সেগুলো কিন্তু সোর্স অফ স্টাডিজ দিয়ে ওভারক্রাউডেড। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি কিন্তু সোর্স অফ স্টাডিটাকে লিমিটেড রাখা, কারণ অনেক কিছু আমরা পড়তে পারবো না, আর টাইমলি সব কিছু পড়ে শেষ করে ফেলাটাও হচ্ছে গিয়ে সম্ভব নয়। সেটা একটা আনরিয়ালিস্টিক অ্যাপ্রোচ বলে আমার মনে হয়। তো এরপরে যেটা আমার বলার, যে থিওরি বুকের জন্য কিন্তু এখন কোনো স্ট্যান্ডার্ড বুকস পড়তে যাওয়ার প্রয়োজন নেই। তো আমি যেটা বলতে পারি তোমাদের, যে তোমরা থিওরি পোর্শনের জন্য যদি কোনো কোচিংয়ে পড়ে থাকো তাহলে সেই কোচিংয়ের ম্যাটেরিয়াল তোমরা ফলো করতেই পারো। আমার ক্ষেত্রে যেমন আমি মেডিজি কলকাতাতে কোচিং নিয়েছিলাম। তবে এই বিষয়ে আমি একটা কথা বলি যে মেডিজি কলকাতার কিন্তু একটা ড্রব্যাক আছে। কি সেই ড্রব্যাক? সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু মেডিজির যে টপ ফ্যাকাল্টিস যারা দিল্লিতে পড়ায় তারা কিন্তু সবাই আসেন না। তো সেক্ষেত্রে সমস্যাটা যেটা হয় যে বেশ কিছু সাবজেক্টসে তোমার প্রিপারেশন খুবই ভালো হলো এবং সেক্ষেত্রে আর তার সাথে যেটা দেখা গেল যে বেশ কিছু সাবজেক্টসের যে ফ্যাকাল্টিজরা এলো তারা খুব একটা ভালো পড়ান না, তার জন্য হচ্ছে গিয়ে কিন্তু তোমার প্রিপারেশন সেই সব সাবজেক্টে খারাপ থেকে গেল, মানে কিছু খামতিও থেকে গেল, যেগুলো কিনা তোমাকে আবার পরে নিজে থেকে পড়ে বা অন্য কোনো জায়গা থেকে পড়ে সেই খামতিগুলো পূরণ করতে হবে। তো এ বাদে আর যদি তোমরা কোনো অন্যান্য কোনো কোচিং সেন্টারে পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের দেখে নিতে হবে যে সেই সব কোচিং সেন্টারে যে পড়ানোর যে স্ট্যান্ডার্ড সেটা তোমার যে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা যে কোনো এক্সামের স্ট্যান্ডার্ডকে মিট করছে কি না, তারা সাফিসিয়েন্ট স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছে কি না, এবং বাদ বাকি যা টেস্ট যা হচ্ছে সেগুলো এক্সামের সাথে ম্যাচ করছে কিনা, মানে এক্সাম পেপারের সাথে ম্যাচ করছে কিনা, সেগুলো খানিকটা দেখে নেওয়াটা প্রয়োজন বলে আমার মনে হয়। তো তোমরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, তো আমার মনে হয় তোমরা সেটা যথেষ্টই নিজেরাই সেটা জাজ করে নিতে পারবে। আর এ বাদে যেটা বলার যে এর বদলে তোমরা যেটা করতে পারো যে মেডিজি বা আইএস মাস্টারের অনলাইন কোচিং তোমরা জয়েন করতে পারো। যদিও আইএস মাস্টারের কোনো কোচিং আমি নিইনি, তো সেই বিষয়ে আমার কোনো পাস্ট এক্সপিরিয়েন্স নেই। তো কিন্তু আমার বেশ কিছু বন্ধুরা সেখানে পড়েছে এবং তাদের মধ্যে কাঞ্চন ঠাকুর সাহেব হচ্ছে গিয়ে ভালোই পড়ান, উনি বেশ উনি কিন্তু ডিপে গিয়ে পড়ান। সেটা জিরো থেকে স্টার্ট করার জন্য কতটা সুইটেবল সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। যদিও কিন্তু মেডিজির ফ্যাকাল্টিস কিন্তু দে আর বেস্ট ইন দেয়ার বিজনেস, এটা কিন্তু আমি বলতে পারি। মানে যদি দিল্লি গিয়ে অফলাইনে পড়া যদি সম্ভব হয় সেটা তো ভালো, আদারওয়াইজ তোমরা অনলাইনেও কোচিং নিতে পারো, সেটা পসিবল। মানে সেটা তোমরা বাড়িতে থেকেও আর কি পসিবল, যদি একটা গুড নেট কানেকশন যদি তোমাদের কাছে থেকে থাকে। এ বাদে যেটা বলা যে তোমরা সেলফ স্টাডিও করতে পারো, সেটাও কিন্তু একটা মানে ভালো অ্যাপ্রোচ। কারণ তুমি যেখানেই কোচিং করো না কেন সেলফ স্টাডির জন্য তোমাকে কিন্তু কিছু সময় দিতেই হবে, সেটার কিন্তু কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম তোমাদেরকে দিতে হবে। তো সেলফ স্টাডিটা কিন্তু ইম্পর্টেন্ট বরাবরই, সে তুমি কোচিংয়ে পড়ো বা না পড়ো। সে যদি তোমরা শুধুই সেলফ স্টাডি করো সেক্ষেত্রে তোমাদের
ম্যাটেরিয়াল নিজেদেরকে জোগাড় করে এবং নিজেদের নোটস তৈরি করতে হবে এবং সেখান থেকে তোমাদের পড়তে হবে। আদারওয়াইজ কোচিং সেন্টারে পড়লে কোচিং সেন্টার তোমাদেরকে কিছু ম্যাটেরিয়াল সাপ্লাই করবে, মানে নোটস সাপ্লাই করবে, সেইটা তোমরা তখন পড়বে। তো সেলফ স্টাডির ব্যাপারে বলি যে আইএস মাস্টারের থিওরি বইগুলো কিন্তু সত্যিই খুব ভালো। মেডিজিট থেকে কিন্তু আইএস মাস্টারের থিওরি বুকগুলো যথেষ্ট বেটার বলে আমার মনে হয়। আর আমি নিজেও এই বইগুলো বেশ কিছু সাবজেক্টসের জন্য মানে রেফার করেছিলাম, যে যে সাবজেক্টসে আমার কিছু কিছু খামতি থেকে গেছিলো। তো এইভাবে তোমরা এক একটা করে সাবজেক্ট কমপ্লিট করতে থাকো এবং তারপরে সেই সাবজেক্টসের প্রিভিয়াস ইয়ার গেট আর ইএসির যে কোয়েশ্চেন্স আছে সেগুলোকে সলভ করতে শুরু করে দাও। দুটোই একসাথে করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা গেট বা ইএসির যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার তোমরা শুরু করো সেই সাবজেক্টের এবং এইভাবে প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে তোমরা শেষ করো, সেটা সেলফ স্টাডি হোক বা কোচিং ম্যাটেরিয়াল হোক, যেটা থেকেই হোক না কেন তোমরা শেষ করো এবং তার করেসপন্ডিং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো তোমরা সলভ করো। এভাবে সাবজেক্টসগুলো যদি তোমাদের একবার ভালো করে কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে গেট বা ইএসসির মধ্যে যে সাবজেক্টে প্রিভিয়াস ইয়ার তোমার করা হচ্ছে না, যেটা পেন্ডিং থেকে যাচ্ছে, সেইটা পরে আরেকবার সলভ করে নাও। এরপরে যে পোর্শনটায় আমি আসতে চাইছি সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই পোর্শনটা কিন্তু হচ্ছে গিয়ে রিভিশন। তো তোমরা যখন সাবজেক্টসগুলো পড়বে তার সাথে সাথেই কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ করো বা যাই করো না কেন, তার সাথে কিন্তু শর্ট নোটসটা তোমরা তৈরি করো। এই শর্ট নোটসটা কিন্তু পরে খুব কাজে দেবে, কারণ তোমরা কিন্তু থিওরি বই বারবার পড়তে পারবে না, অত টাইম কিন্তু তোমরা পাবে না। তো সেক্ষেত্রে শর্ট নোটস কিন্তু তোমাদের সাবজেক্ট নলেজটাকে রিকল করতে কিন্তু খুব ভালো করে হেল্প করবে। সেটা কিন্তু খুবই প্রয়োজন, যখন তোমরা রিভিশন করবে তখনও কিন্তু এই শর্ট নোটস তোমাদের দারুণ হেল্প করবে, এটা কিন্তু আমি তোমাদের বলতে পারি। তো শর্ট নোটসটার উপরে কিন্তু তোমরা খুবই জোর দাও এবং সেটা ভালো করে তৈরি করো, যাতে রিভিশনের সময় বা এক্সামের আগে, জাস্ট এক্সামের আগে তোমার পক্ষে তো পুরো একটা থিওরি বই বা তোমার পুরো একটা এলাবোরেটেড নোট পড়ে নেওয়া তো সম্ভব নয়। তখন হচ্ছে গিয়ে শর্ট নোটসটা কিন্তু খুব ভালো কাজে দেবে। বা ফর্মুলা, সব সাবজেক্টের ফর্মুলা তোমরা একটা জায়গায় গ্যাদার করলে, সেটাও কিন্তু একটা ভালো আইডিয়া হতেই পারে। এরপর আসা যাক পিএসসি রিলেটেড, মানে পিএসসি স্পেসিফিক কিছু ব্যাপারে। যেমন তোমরা গেট ইএসসি প্রিভিয়াস ইয়ার সলভ করছো, কিন্তু তার সাথে সাথে পিএসসিরও কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা সলভ করে ফেলো। কারণ আমার ক্ষেত্রে যেমনটা হয়েছিল আমি বলি যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নোটিফিকেশান বেরিয়েছিল। তো ওরা একটা টেন্টেটিভ ডেট, মানে টেন্টেটিভ মান্থই দিয়েছিল, নভেম্বর ডিসেম্বর করে। তো সকলেই ভাবছিল যে, মানে আমিও সকলের মতোই এক্সপেক্ট করছিলাম যে হয়তো এই এক্সামটা একটু পিছিয়ে যেতে পারে, কারণ তখন কোভিডের সেকেন্ড ওয়েভ চলছিল। কিন্তু সেটা হয়নি। হঠাৎ করে পিএসসি কিন্তু 1 মাস আগে একটা নোটিফিকেশান বের করে জানিয়ে দেয় যে হচ্ছে গিয়ে নভেম্বর, মানে 29th নভেম্বর রিটেন এক্সাম হবে। তো আমার মধ্যে একটা আর কি হুড়োহুড়ি লেগে গেছিলো। তো সেটাকে তোমরা অ্যাভয়েড করতেই পারো, মানে আগে থেকে একবার পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বা জুনিয়র ইঞ্জিনিয়ারের বা অন্য কোনো এক্সামের পেপার তোমরা মানে সলভ করে নাও, তাহলে তোমরা খানিকটা এগিয়ে থাকবে আর কি। আমার মতো তোমাদের এরকম কোনো হুড়োহুড়ি লাগবে না। আর যাই হোক, এরপরে আসা যাক, মানে বেশ কয়েকটা কোশ্চেন আমি যখন আমার আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমি দেখেছিলাম যে পিএসসি স্পেসিফিক কিছু বই, মানে যেমন ধরো তোমার গুপ্তা আর আগর, এই বইগুলো মানে অবজেক্টিভ, মানে এমসিকিউ রিলেটেড বই। তো এইগুলো সলভ করাটা কতটা ইম্পর্টেন্ট। তো যদি তোমরা প্রিভিয়াস ইয়ার দেখে থাকো, তাহলে সেখানে কিন্তু দেখবে কোনো বার কিন্তু পিএসসির যে এক্সামগুলো হয়েছে সেখানে কিন্তু এই গুপ্তা বা আর আগর থেকে কনসিডারেবল নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু এসেছে। তো এই বইগুলোকে আমার মনে হয় না যে একেবারেই ইগনোর করা প্রয়োজন। তো সেই জন্য বেশ কিছু আমাদের যে পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এক্সাম হয়েছিল তার আগে বেশ কিছু ইউটিউব চ্যানেলে কিন্তু
অনেকেই সাজেস্ট করেছিল এই পিএসসি এই গুপ্তা গুপ্তা বা আর আগরের বইগুলোকে সলভ করার জন্য। তো যদিও এবার কিন্তু তাদের এই সাজেশন টু এ লার্জ এক্সটেন্ট ফেল করেছে, কারণ এবার কিন্তু কোশ্চেনটা সেরকম ছিল না। তো বেশ কনসেপচুয়াল কোশ্চেন ছিল, মোস্টলি স্ট্রাকচার পার্ট ওরিয়েন্টেড। তো প্রত্যেকবারই এরকম স্ট্রাকচার পার্ট ওরিয়েন্টেড যে হবেই তারও কোনো মানে নেই, অন্যান্য সাবজেক্টসও আসতে পারে। সেক্ষেত্রে সয়েল আছে, ট্রান্সপোর্ট আছে, এনভায়রনমেন্ট আছে, ফ্লুইড মেকানিক্স আছে, এগুলোও কিন্তু একটা বড় বড় সাবজেক্ট আর ইম্পর্টেন্ট সাবজেক্টও বটে। তো আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে কিন্তু একটা তোমরা ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়ে চলতে পারো। তোমরা যেমন শুধুই এই বইগুলোকে সলভ করলে না, আর মানে বা মানে বাকি অন্যান্য যে কনসেপচুয়াল কোশ্চেন্স যেগুলো তোমরা গেট বা ইএসসি প্রিভিয়াস ইয়ারে পেয়ে থাকবে সেগুলোকেও সলভ করলে, তার সাথে হচ্ছে কি এই গুপ্তা গুপ্তার বইটাকেও সলভ করলে যদি তোমরা টাইম পেলে। আর প্রিভিয়াস ইয়ার তো সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আর তুমি অন্য কোশ্চেন সলভ করো বা না করো। তো যাই হোক, তো সব মিলিয়ে যেটা সামারিতে এবার আমি যেটা বলতে পারি যে যেটা করার পিএসসির এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের একটা প্রপার প্রিপারেশনের জন্য, সেটা হচ্ছে কি তোমরা প্রথমে থিওরিটা পড়ো ভালো করে, সাবজেক্ট নলেজটা গ্যাদার করো, তারপরে প্রিভিয়াস ইয়ার সলভ করো, তারপরে শর্ট নোটস বানাও আর রিভিশন করো, ব্যাস হয়ে গেল। এরপর যদি তোমরা সময় পাও তাহলে গুপ্তাটা সলভ করো। সেক্ষেত্রে কিছু ডাইরেক্ট কোয়েশ্চেন তোমরা হয়তো ওখান থেকে পেলেও পেতে পারো, কোনোবার ওখান থেকে কনসিডারেবল নাম্বার অফ কোয়েশ্চেন্স যখন আসছে, সেই কোয়েশ্চেন্সগুলো তোমরা যদি ডাইরেক্টলি পাও সেক্ষেত্রে খানিকটা তোমরা অ্যাডভান্টেজ পাবে। তো সেগুলোকে সলভ করে যেতেই পারো তোমরা। আর আরেকটা জিনিস করতে পারো, সেটা কিন্তু এই সবের পরে যদি, কারণ এরকম অনেক স্টেটেরই পিএসসির এক্সামিনেশন হয়, তো তোমরা সেই পেপারগুলোকে কিন্তু টেলিগ্রামে অনেক জায়গাতেই পাবে, তো সেগুলোও কিন্তু তোমরা পারলে সলভ করতে পারো যদি তোমাদের টাইম পারমিট করে। আদারওয়াইজ এই প্রিভিয়াস ইয়ার আর গেট আর ইএসসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তোমরা যদি সলভ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কনসিডারেবল নাম্বার অফ কোয়েশ্চেন তোমাদের কিন্তু ব্যাংকে থাকবে। তো সেটা মোস্ট অফ দ্য কেসেস মোর দ্যান সাফিসিয়েন্ট হবে তোমাদের জন্য। তো দেখো আর কি করা যেতে পারে। আমার মনে হয় এটাই সাফিসিয়েন্ট একটা এই এক্সাম ক্লিয়ার করার জন্য। আর রিটেন এক্সাম ক্লিয়ার করার পরে যদি ইন্টারভিউ রিলেটেড কিছু গাইডেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিওটা দেখতেই পারো। সেখানে আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছি এবং ইউটিউবেও অনেকে আমার ডিপার্টমেন্টেরও বেশ কয়েকজন এই ইন্টারভিউ শেয়ার করেছি, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তো সেগুলোও বেশ ভালো, তোমরা সেখান থেকেও কিন্তু ইন্টারভিউতে কীরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় সেই রিলেটেড লার্জ নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু পাবে, সেটা তোমাদের জন্য কিন্তু লাভই হবে, সেটা তোমরা দেখতেই পারো। যাই হোক, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। যাই হোক, দেখা হবে পরের ভিডিও। টিল দেন, বাই বাই।